करता है শুভেচ্ছা শুভেচ্ছা মন্দিরা, অভিনন্দন তোমাকে। আজকে আমাদের অনুষ্ঠানে এসছো, আমরা খুব খুশি। আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। দর্শক, এই পৃথিবীতে একটি বিরাট আকাশ আছে, তার মাঝে ছোট ছোট আকাশ থাকে। আমাদেরও একটি ছোট্ট সাংস্কৃতিক আকাশ আছে। বড় আকাশের মতো এখানেও উল্কার আগমন হয় এবং চমকায়। অনেক উল্কা আসে, নিভে যায়, কিছু উল্কা জ্বলজ্বল করে। তেমনি একজন আজকে আমাদের মাঝে উপস্থিত। আমরা সবাই মনের ভুলে হোক, যেভাবেই হোক, মন্দিরার চাইতে তাকে কাজল রেখা বলে বেশি চিনি। চলুন আলাপ হবে। এখানে দুটো খাম আছে, আচ্ছা প্লিজ একটি নাও, এটিও নাও। এখান থেকে একটি খাম খোলো, যেটা খুলবে ওটাই খোলো। একটি এটাই খুলি। এখানে লেখা আছে সুখ। সুখ, ভেরি গুড। আজকে তোমার জীবনের ক্যারিয়ার নিয়ে, যতটুকু ক্যারিয়ার হয়েছে, এই ক্যারিয়ার নিয়ে তোমার সুখের কোনো স্মৃতি থাকলে ওটা আমরা শুনতে চাই। সুখের স্মৃতি আসলে প্রচুর আছে আমার, কোনটা ছেড়ে কোনটা বলবো, কিন্তু এতটুকু আমি বলতে পারি, যখন চ্যানেল এশিয়া নাচের আমাদের গ্র্যান্ড ফিনালে ছিল, তখন আমি ছোট ক্লাস 10-এ পড়ি। তো ওই মোমেন্টে আমাদের স্টেডিয়ামে আমাদের গ্র্যান্ড ফিনালে হয়েছিল, মিরপুর স্টেডিয়ামে। তো যখন আমার ফাইনাল ডান্স ছিল, আমি যখন পারফর্ম করতে আমি স্টেজে গেলাম এবং দেখলাম যে পুরোটা স্টেডিয়াম ভরা মানুষ এবং আমার নাম চিৎকার করছে সবাই, মন্দিরা মন্দিরা করে। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম যে এরকম একটা ফিলিং হয়েছে যে এটাও হতে পারে আমার সাথে। তখন তো আমি অনেক ছোট, তো ওই মেমোরিজটা আমি কখনোই ভুলবো না, কারণ ওটা দিয়ে আমার শুরু, ওটা দিয়ে আমার ফ্যান্স শুরু, যে মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষ আমার কাছে আসছে, আমাকে তারা পছন্দ করছে, আমার নাচ তারা পছন্দ করছে। সো ওই জিনিসটা আমি সারা জীবন মনে রাখবো। ওটা আসলে একটা সুখের ব্যাপার। এটাও মনে রাখতে হবে, ছোটবেলার সুখের কোনো মরণ নেই। এক্স্যাক্টলি। এবং আবারও অভিনন্দন এই স্মৃতির কথা শুনে। আচ্ছা, এনিওয়ে, এই পুজোর সময় যারা এই ধর্মের, তারা অনেক আনন্দ করে, অন্য ধর্মের লোকেরাও আসে, তারাও আনন্দ করে। সকল আনন্দ পেরিয়ে যখন তুমি নীরবে থাকো, একান্ত একা, তখন তুমি ওই স্রষ্টার কাছে কি চাইবে? শুধু এতটুকু আমি পুজোতে আমার স্রষ্টার কাছে চাইতে পারি যে দেশ ও দশের মঙ্গল হোক। কারণ আমি কখনো আমার নিজের একারটা ভালো চাই না, কারণ একা তো জীবনে সুখী থাকা সম্ভব না। আমি আমার পরিবার, আরও পাশে যারা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেন আমার দেশ দশের সবাই ভালো থাকে, কারণ সবাই ভালো থাকলে আলটিমেটলি আমিও ভালো থাকবো। তো আমি ঈশ্বরের কাছে সবসময় এই প্রার্থনাই করি। চমৎকার। আচ্ছা, এবার চলে আসি তোমার মন্দিরা ছাড়িয়ে কাজল রেখা। আচ্ছা, জীবনের ছবি করছো, কাজল রেখাতে তুমি সবার মন কাটতে পেরেছো। এই মন কাড়ার পেছনে কিছু ঘটনা থাকে, সেই অভিজ্ঞতাগুলো আমরা শুনতে চাই। এই ছবির জগতে এসে কিভাবে তুমি আজকে কাজল রেখা হয়েছো, এটা তুমি একটু বললে খুশি হব। আসলে মিডিয়াতে তো আমি এসেছি 2012-তে, কিন্তু আমার কখনো ইন্টেনশনই ছিল না যে আমি চলচ্চিত্র নায়িকা হব। আমাকে অনেকে বলেছে, ইনসিস্ট করেছে, আমার ফ্যামিলি, আমার রিলেটিভ, আমার ফ্রেন্ডস, যে তোমার মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার আছে, তুমি একটু ট্রাই করো। কিন্তু আমি কখনোই মাথায় নিইনি, আনফর্চুনেটলি, কারণ আমি নাচকে অনেক বেশি ভালোবাসতাম। আমি নাচই করে যেতাম, আমি প্রচুর প্রোগ্রাম করতাম, আমি নাচের জন্য 3-3বার জাতীয় পুরস্কার পেয়েছি। কিন্তু আমার যে অন্য জায়গায় ফোকাস দিতে হবে, যে আমি অভিনয়টা পারি বা আমার চেষ্টা করা উচিত, আমি এটা কখনো ভাবিইনি। তো
তো আমার মা বাবা বেসিক্যালি আমার মা এবং মার ফ্যামিলির আত্মীয় স্বজন খুব চায় যে আমাকে বড় পর্দায় দেখবে। তো এটা যখন তারা দিনের পর দিন বলছে যে তুমি একটু ভাবো, তুমি একটু দেখো, আর আমি প্রচুর অফারও পেয়েছি সিনেমার, ওপার বাংলার, আমাদের দেশেরও, কিন্তু আমি কখনো করিনি। কারণ আমি চিন্তা করতাম যে আমি যেমন নাচ অনেকটা দিন ধরে শিখেছি, তালিম নিয়েছি, তারপর একটা পর্যায়ে গিয়েছি, তো অভিনয়ের ব্যাপারটা তো আমি পাকাপোক্ত একদমই নই, তো আমি হুট করে আমি করতে চাইনি, যে করলে আমি একদম ঠিকঠাক মতো শিখে পড়ে তারপরে করব। তো যতবারই আমি অফার পেয়েছি ততবারই বলছি না আমি করব না, আসলে নানান ধরনের অজুহাত দিয়ে আমি কাজটা করিনি, চলচ্চিত্রের কাজ। তো যখন মা একদমই লাস্ট মোমেন্টে বললো যে না তুমি এটা নিয়ে আসলে একটু ভাবো, অনেকটা দিন তো চলে গিয়েছে, তুমি দেখো। তো ওই টাইমেই হয়েছে কি 2020-তে করোনার মধ্যে আমার একটা প্রজেক্ট আসে ইউনিসেফের জন্য, গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের। তো উনি আমাকে ফোন দিয়ে বলে মন্দিরা একটা নাটকের কাজ আছে, করোনা কেন্দ্রিক নিয়ে এরকম একটা ব্যাপার, তো তুই কি করবি, জাস্ট 3 দিনের একটা শুট। তখন আমি বললাম যে যেহেতু সেলিম ভাই আমাকে ফোন দিয়েছে, তার ডিরেকশন একটা কাজ হবে, আমি বললাম যে ওয়াই নট, আমি অবশ্যই করব। তো আমাদের শুটিং শুরু হলো, আমরা একদিন শুটিং করলাম, 2 দিন 3 দিন হলো, কিন্তু 3 দিনের মাঝে ব্যাপারটা হয়েছে যে সেলিম ভাই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, সে আমাকে যখনই আমার ব্রেক হয়, লাঞ্চ ব্রেক হয় বা আমার সিন থাকছে না, ওই টাইমে এসে মানে চিৎকার করে করে বলতে এই কাজল রেখায় এদিকে আসো, এই কাজল রেখা তোমার এখন লাঞ্চ টাইম। তো আমার কাছে মনে হতো যে আমার নাম তো মন্দিরা, আমাকে কাজল রেখা কেন ডাকছে। তো আবার আমি নিজে নিজেই চিন্তা করলাম যে না, অনেকে তো ভালোবেসে কোনো একটা নাম দেয়, তো হয়তো সে ভালোবেসে আমাকে হয়তো তার কিছু একটা মনে হয়েছে যেন কাজল রেখা ডাকছে সামহাও। তো হঠাৎ করে আমার যে কো অ্যাক্টর ইয়াশ রোহান ছিল, আমি তো মানে কোনো স্টোরি আমি কিছুই জানতাম না, তো ইয়াশ রোহান আমার পাশে বসা, ও তখন তুরান ভাইকে বলছে যে মামার ফিল্মে কি ওই কাজল রেখা হচ্ছে, মানে খুব এক্সাইটেড হয়েও বলছে। তখন বলে কি না আমরা এখনো জানি না, কিন্তু মন্দিরাপুর চেহারাটা দেখলে আমাদের কাজল রেখার সাথে পুরো মিলে যায়। তখন আমি বসে পুরো ওদের কনভারসেশনটা শুনলাম, শোনার পর আমি না পুরো চুপ করে আছি, মানে আমার মাথার উপর দিয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। তো ওকে ফাইন, ওই শুটিং শেষ হলো, অ্যান্ড দেন তার 1 সপ্তাহের মধ্যে সেলিম ভাই আমাকে কল করলো অডিশনের জন্য, বললো যে 3টা ফিল্ম আমার হাতে আছে, কিন্তু কোনটাই তোকে নেবো এটা এখন বলতে পারছি না, কিন্তু অডিশনের জন্য তুই একটু আয়। তো আমি গেলাম খুবই খুশি হয়ে, ওকে সেলিম ভাই আমাকে ডেকেছে। এখন অডিশনও দিলাম, এবং অডিশন দেওয়ার পরও সে ভালো মন্দ কিছুই বললো না আমাকে, যে আমার অডিশনে সে খুশি হয়েছে নাকি পারিনি, মানে পজিটিভ নেগেটিভ আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আমি বাড়ি চলে এলাম, বাসায় আসার পর সে আমাকে জানালো যে আমি তোকে নিচ্ছি কাজল রেখাতে। তো এটা যখন আমি শুনলাম আমার কাছে মনে হয়েছে যে যে উনি কি বুঝে আমাকে নিচ্ছে, বা আমি পারবো কি না, বা নাম ভূমিকায় আমার মাথায় কোনো কিছু আসলে কাজ করছিল না ওই মোমেন্টে। খুবই খুশিও হচ্ছিলাম, নার্ভাসও হয়ে পড়ছিলাম যে উনি এত বড় একটা দায়িত্ব দিল, আমি কি এটা মেনটেন করতে পারবো কি না। তারপর তো আসলে সব কিছু মিলিয়ে কথাবার্তা বলে রিহার্সাল অ্যান্ড ডে বাই ডে সব কিছু করে কাজল রেখা হয়ে উঠলাম আমি আসলে। তুমি সুন্দরী কন্যা, কোথায় তোমার ঘর, কিবা নামটি মাতা পিতার, কিবা নাম তো। স্বরূপে সুন্দর কন্যা, পরিচয় দাও মোরে, বাইর কামলি দাসীর কামনা সাজে তোমারে। বনেছিলাম বনবাসী রে, দুঃখে দিন যায়, ভাত কাপড় জোরে মোর তোমার যে হইবা কোন রাজার জিয়ারি,
কর্মে লিখনে তুমি ফিরো বাড়ি বাড়ি তোমার সুন্দর রূপে চাঁদ লাজে পায় বাড়াইও না কন্যা মোরে আমার পরাণ যায় ভাই আসমানের মেঘ যেমন ভাসিয়া বেড়াই। তুমি এখনো তৈরি হচ্ছ, অবশ্যই কাজল রেখার টাইটেল পাওয়াটা কিন্তু কম কথা না, নিশ্চয়ই মানুষের মনে দাগ কেটেছে, তাই তো সেই কাজল রেখার ধরনটা আরও চলুক, আরও আসতে থাকুক। এখন আজকে তোমার এই চলচ্চিত্রে আগমনকে আমরা অভিনন্দন জানিয়ে তোমার জন্য একটি গান করছি। বাহ, ক্যামেরা তোমার দিকে থাকবে, পুরনো গান, আচ্ছা, নায়ক আলমগীর সাহেবের ছোটে ছিল, আমার গাওয়া ছিল, এবং এখানে কিছুই না, তোমাকে যে সম্মান করলাম এই অভিব্যক্তিটি চলে আসুক। অবশ্যই। 1 2 3 1 2 3 ও গো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, ও গো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। অভিনন্দন তোমাকে। Thank you এবারে so much. আমরা একটু ভিন্নতায় চলে যাব। মনে করো এখনো তুমি সংগ্রাম করে চলেছ, আগামীতে এই সংসারে তুমি স্থায়ী বাসিন্দা হবে। সংসার বলতে চলচ্চিত্র জগৎটাকে বোঝাচ্ছি। তার জন্য তুমি কি কি প্রস্তুতি নিজের বুদ্ধিতে নেবে, সেটাই আমি একটু শুনতে চাচ্ছি। আমরা নিজেকে পরিপক্ত করতে হবে, যেহেতু আমি অভিনয়ের মাধ্যমে দর্শকের মাঝে আসছি, অভিনয়টা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আর মানুষের 1-2 দিনে তো শেখে না, শেখার আসলে শেষ নেই আমার কাছে মনে হয়। তো প্রচুর শিখতে হবে, প্রচুর জানতে হবে, আর প্রচুর ভালো ভালো কাজ করতে হবে। আমার মনে হয় যে আমি এটাতে একদমই বিশ্বাসী না যে প্রচুর সিনেমা করতে হবে, 1 বছরে 10টা সিনেমা করতে হবে, না। আমি বছরে একটা সিনেমা চাই, মানসম্মত চাই, কোয়ালিটিফুল চাই, যেটা দর্শক সারা জীবন মনে রাখবে। দেখা গেল আমি 10টা সিনেমা করলাম কিন্তু একটাও দর্শক মনে রাখলো না দিন শেষে, তো ওটা আমার কাছে মনে হয় দিন শেষে আমার কাছে নিজেকে ব্যর্থ বলে মনে হবে। সো আমি নিজেকে এইভাবেই তৈরি করতে চাই। আর বাকিটা ভাগ্যটা তো আসলে একদমই ঈশ্বরের হাতে, কে কে কত দূর উঠবে, কাকে কত দূর দর্শক ভালোবাসা দেবে। কিন্তু আমি আসলে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিং করতে চাই, কাজ করতে চাই, সিনেমা নিয়েই থাকতে চাই। আর এই তো। দর্শক আপনারা দেখলেন তো মন্দিরার আগামী পরিকল্পনাটা কিভাবে উনি করতে চায়। একজন শিল্পীর এরকমই কথা হওয়া উচিত, ভালো কাজ করবে, অল্প কাজ করবে, তাতে তার বিকশিত হওয়ার সুযোগটা অনেক বেশি। এই মন্দিরাকে এই সুযোগে আমি একটি অনুরোধ করব, এই ছবিতে যদি দুঃখের কোনো ডায়লগ থেকে থাকে কাজল রেখাতে, 2টি লাইন কি আমরা শুনতে পারবো, দেখতে পারবো? আমি কঙ্কন দাসী, এছাড়া আমার ভিন্ন কোনো পরিচয় নাই রাজা। অনেক রাত হয়েছে, কে নিদ্রা যাও রাজা। জান মন্দিরা চমৎকার, যতটুকুই হয়েছে আমরা কল্পনা করি উপরওয়ালা। এর জন্য বলি কারণ মানে এই পার্টটা হচ্ছে আমার রাজা, মানে অনেক বছর ধরে আমি তার বাড়িতেই আছি, কিন্তু জানে না যে আমি তার মানে সহধর্মিনী। তো রাতের বেলা এসে সে জানতে চায় যে আসলে আমার পরিচয়টা কি, মানে অনেক বছর পরে এসে আবার সে জানতে চায়, কিন্তু তখন আমি তাকে মিথ্যা কথা বলি। এই সিনটা এক্সপ্রেশন তো খুব সুন্দর। আমরা আশা করব এবং আমরা কামনা করছি স্রষ্টার কাছে মন্দিরা যেন একদিন সত্যিকারের পাকা অভিনেত্রী হয়ে মানুষের মাঝে জায়গা করে নেয়, এটা অবশ্যই আমাদের কামনা। মন্দিরা, এই জগতে টিকতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক সাধনা করতে হয়,
তুমি কি নিজেকে সেভাবে প্রস্তুত করছো? এটা ছোটবেলা থেকেই করছি। ভেরি গুড। এখনই কি নাচা হয়? হ্যাঁ, এই যে লাস্ট দুটো পারফরমেন্সও করেছি, দুটো বড় বড় প্রোগ্রামে পত্রিকার। আমি খুব নার্ভাস থাকি, মানে যত বছরই হোক না কেন একটা নার্ভাসনেস একটু কাজ করে যে সব কিছু ঠিকঠাক হবে নাকি, যে আমি যেভাবে চাইছি ওভাবে মানে আমি নাচতে পারবো কিনা, মানে যত ভালোই নাচি না কেন আমি কেন যেন আমি স্যাটিসফাইড তৃপ্তি হই মেটে না। না। হ্যাঁ, আমার মনে হয় কি আমি আরও ভালো করতে পারতাম, আরও ভালো হতে পারতো। তো যখন আমি স্টেজ থেকে আমি নামি, যখন এসে দেখি যে গুরুজনরা, আফসানা মিমি আপু থেকে শুরু করে চঞ্চল দাদা এসে যখন বলে তুই তো ফাটিয়ে দিয়েছিস, তুই এত ভালো নাচিস, তখন আমার কাছে এত প্রাউড ফিল হয় যে আমি কখনো কল্পনা করিনি যে এদের মুখ থেকেও আমি কখনো আমার নিজের প্রশংসা শুনবো। যখন ওরা দৌড়ে এসে আমাকে বলে, তখন আমার মনে হয় যে না, একটু হয়তো কিছু ভালো শিখেছি বা করতে পেরেছি, নয়তো এই দিনটা আমি দেখতে পারতাম না। খুব সুন্দর, খুব সুন্দর। এটাই তো মানুষের থেকে ভালোবাসা পাওয়ার একটি বিশাল মাধ্যম, এবং তুমি তা নিতে পেরেছ। আজকে তুমি কি নাচ আর অভিনয়ের মধ্যে গান করতে না কখনো? আমাকে না ছোটবেলায় গান শিখেছিল মানে ভর্তি করেছিল। তখন আমি একটু বড়ই ছিলাম, মানে 6-7-এ পড়তাম। খুলনা উদীচিতে আমাকে ভর্তি করানো হয়েছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে যে যখন আমি গান শিখতাম আমার আশেপাশে প্রচুর মানুষ থাকতো। আমাকে যখন গান শিখতে দিত আমার দিকে মোস্ট অফ দ্য পিপল তাকিয়ে থাকতো এভাবে। তো ওটা আমার কাছে এত অকওয়ার্ড লাগতো যে আমি তো কেবল শিখছি, আমার ভুল হবে বা আমি পারছি না, কিন্তু যখন সামনে থেকে আমি দেখি যে প্রতিনিয়ত আমাকে সবাই দেখছে এবং এভাবে তাকিয়ে আছে অদ্ভুত রকম, ওটা আমি নিতে পারিনি। এবং আমি এত ছোট ছিলাম যে মা বাবাকে গিয়ে যে বলবো যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এই জন্য আমি শিখতে পারছি না, আমি সেটা কিছুই বলিনি। আমি জাস্ট গিয়ে বললাম যে আমার গানটা ভালো লাগছে না, আমি শিখবো না। ব্যাপারটা এটাই হয়েছে। কিন্তু আমার মা প্রচুর চাইতো যে আমি গান শিখি। তারপর সে আমাকে পিয়ানো বাজানো শিখিয়েছিল, যে পিয়ানো বাজিয়ে বাজিয়ে আমি তাকে গান শোনাবো, কিন্তু এই আশাটা আমি পূরণ করতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল ভার্সেটাইল, গুণের অধিকারী এই মন্দিরাকে আপনাদের সামনে তুলে ধরার। মন্দিরা মেয়েটি নতুন কাজ করছে, নিজেকে গুছিয়ে নিচ্ছে, এই জগৎটাকে চিনতে শিখছে, ছোটকাল থেকে ট্যালেন্টেড, এবং আমার বিশ্বাস এই মানুষটি অন্তর থেকে একটি সুন্দর শিল্পী হতে চায়। দর্শকদের কাছে তোমার যদি কিছু চাওয়ার থাকে, তাদের দোয়া, শুভেচ্ছা, প্লিজ। দর্শকদের কাছ থেকে আসছে, তার আগে বলবো যে আপনার সাথে যে আমি বসতে পেরেছি এটা আমার আসলে অনেক বড় সৌভাগ্য স্যার। আমি এটা কল্পনাও করিনি। আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ যে আমি আপনাকে পেয়েছি, খুব ভালো লাগলো। আর দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমি চলচ্চিত্রে পা রাখার পর কাজলরেখা হয়ে এসেছি আপনাদের কাছে, এবং তারপর আমার আরেকটা ফিল্ম এসেছে নীলচক্র। আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। আমার সামনে আরও অনেক কাজ আসছে, আমার পাশে এইভাবে থাকবেন এবং আমাকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ। দর্শক, মন্দিরা মেয়েটি একটি মিষ্টি মেয়ে, কনফিডেন্ট, জীবনে কিছু করার জন্য স্ট্রং প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। আশা করব আপনারা সবাই মিলে এই ছোট্ট মেয়েটির জন্য দোয়া করবেন। শুভেচ্ছা।